যেখান থেকে ভোটে দাঁড়িয়েছেন সেখানকার মানুষ তাকে ভোট দিয়েছে। স্থান কাল পাত্রের ঊর্ধ্বে তিনি চলে গিয়েছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি ব্যতিক্রমী চরিত্র। তার কাছে সন্তান, ভাই, বোন সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছিলেন তিনি দেশ এবং দেশের মানুষ ছাড়া আর কোনো কিছুকে কখনোই জীবনে কোনোদিন গুরুত্ব দেননি। অর্থ কি, অর্থের প্রতি যে সামান্যতম কোনো লোভ, খালেদা জিয়ার সবচেয়ে বড় সমালোচকরাও এই অভিযোগ কোনোদিন তাকে করতে পারবেন না। খালেদা জিয়া একটা অর্থপূর্ণ পরিপূর্ণ জীবনযাপন করে গেছেন। তো সবটা মিলে যখন আজকে দেখা যায় তার একটা সামগ্রিক এবং একটা স্ট্র্যাটেজিক যে চিন্তা এবং তার মধ্যে যে মূল্যবোধ, তারই কিন্তু পুরস্কার আজকে তার কফিনের পিছনে সারা দেশ জড়ো হয়েছে। সেটা ঠিক, তিনি আপোষ করেননি কখনো। তো সেক্ষেত্রে আর আমি ব্যক্তিগতভাবে একটা স্মৃতিচারণ করতে পারি যে 1/11-এর সময় আপনার এই উনি কার্যত গৃহবন্দী ছিলেন। আপনারা জানেন এখানে জহির ভাই আছে, মর্তজা ভাই আছে, কার্যত উনি 2-3 মাস গৃহবন্দী ছিলেন ক্যান্টনমেন্টে। সেই সময় সেখান থেকে উনি একদিন রাতে ওনার ভাই জনাব মরহুম সাইদ ইস্কান্দার সাহেবের বাসায় রাত 10টায়, এটাও আপনার বিভিন্ন এজেন্সির লোকজনের পাহারায় উনি আসার সুযোগ পেয়েছিলেন ওনার পরিবারের সদস্যদের মধ্যে। তখন আমরা এই খবর পেয়ে, আমি তখন দৈনিক যুগান্তরে ছিলাম, তখন আমরা সাংবাদিকরা এই খবর পেয়ে সবাই দৌড়িয়ে গেলাম। প্রায় দেশি বিদেশি 100 সাংবাদিক সেখানে গিয়েছিলাম। তখন আপনার জনাব তারেক রহমান সাহেব অ্যারেস্ট হয়েছেন, ওনার ম্যাডাম তখন অ্যারেস্ট হননি। তো সেক্ষেত্রে আপনার ওই বাসায় মানে সামনে গিয়ে আমরা রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত সাংবাদিক অপেক্ষা করছে, রাত 1টা পর্যন্ত ওইখানে ছিলেন। তো ঘটনাক্রমে আমার সেই বাসায় ঢুকার সুযোগ হয়েছিল এবং ম্যাডামের সামনে, ম্যাডামের ওই বাসায় আমি 2 ঘন্টা এই একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে ওই বাসায় অবস্থান করেছিলাম সাইদ ইস্কান্দার সাহেবের বাসায়। ওখানে তারেক সাহেবের ওয়াইফ, কোকো ওয়াইফ, ওনার ভাই বোনদের বাইরে একমাত্র সাংবাদিক ছিলেন মানে গিয়াস কামাল চৌধুরী সাহেব আর আমি। তো যাক ওইখানে যে ম্যাডামের যে আমি বললাম যে ম্যাডাম বাইরে তো অনেক সাংবাদিক দেশি বিদেশি অপেক্ষা করতেছে, 3 মাস আপনার কাছ থেকে কোনো কথা মানে কোনো আপনার মুখের কোনো মানে আপনি তো ক্যান্টনমেন্টের ভিতরে ছিলেন, সাংবাদিকরা তো যেতে পারে না, আপনাকেও বের হতে দেয় নাই। এইদিকে মান্নারভূঞে দল ভাঙ্গার জন্য শতাধিক নেতাকর্মী এমপিরা ওনার এখানে আসা যাওয়া করতেছেন। এই সময়টায় তার এই অবস্থায় আমি বললাম যে আপনি কি কিছু বলবেন, বাইরে তো অনেক সাংবাদিক বের হওয়ার সময়। তো উনি বললো যে আমার কি বলার আছে, সব তো দেশের মানুষ দেখতেছে। হ্যাঁ জি, এটা আরেকটু ডিটেইলে আমি একটু জানি, আপনার কাছে আবার ফিরি আমি একটু অতিথিদের যদি যুক্ত করে নেব। গোলাম মুর্তজা, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার যুক্ত আছেন জহিরুদ্দিন স্বপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি 71 জানালে। গোলাম মুর্তজা ভাই, আজকে আমরা দেখছি যে কোটি মানুষ চোখের জলে বিদায় দিলেন বাংলাদেশের আপসহীন আলোকবর্তিকা বেগম খালেদা জিয়াকে। এবং যেরকম লোটন একরাম বলছিলেন যে একজন নেতার আসলে এর চেয়ে আর কি বেশি পাওনা থাকে, যখন তিনি যান চোখের জলে, যখন সারা দেশ এক হয়ে যায় এবং সারা দেশের রাস্তা মানিক মিয়া এভিনিউ মুখী হয়েছে। আমরা দেখেছি ওই সময়ে যে যেখানে পেরেছেন জানাজায় দাঁড়িয়ে গেছেন, সেটা কারণ বাজার ছাড়িয়ে গেছে, সেই ছবিও এসেছে। সেই জায়গা থেকে আসলে আপনি কি দেখেন গোলাম মুর্তজা? ধন্যবাদ আপনাকে। কি বলবো, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। ধরুন একজন রাজনীতিবিদ, সেই রাজনীতিবিদ কিভাবে জনমানুষের হৃদয়ে স্থান করে নেন তার একটা অনন্য নজির হচ্ছেন বেগম খালেদা জিয়া। আমি আপনার বাংলাদেশ থেকে বহু দূরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। এই ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের আরো যে সমস্ত জায়গা আছে, অসংখ্য জায়গাতে তার জন্য দোয়া জানাজা হচ্ছে, দোয়া মাহফিল হচ্ছে, মানুষের চোখের পানি ফেলছেন। এটা শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা পৃথিবীতে। এখানে একটু জানিয়ে রাখি যে রাষ্ট্রীয় শোকের অংশ হিসাবে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মিশনগুলোতে আমরা পতাকা অর্ধনমিত রেখেছি, শোক বই খোলা হয়েছে। কূটনীতিকরা, মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা আসছেন, স্বাক্ষর করছেন, লিখছেন, সেগুলো আমরা পরবর্তীতে প্রকাশ করব। আমি যে জায়গাটা নিয়ে কথা বলতে চাই, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি ব্যতিক্রমী চরিত্র। ব্যতিক্রমী চরিত্র মানে হচ্ছে, উনার যদি আপনি একটু পিছনে ফিরে যান, আমি পিছনের ইতিহাসটা খুব বেশি টানবো না। 1971 সাল ওনার স্বামী তৎকালীন মেজর জিয়াউর রহমান একটা
সুখী সচ্ছল পরিবার তাদের, সেরকম একটা জায়গা থেকে একজন মানুষ স্ত্রী এবং ছোট সন্তানদের কথা চিন্তা না করে, সন্তানের কথা চিন্তা না করে উনি বিদ্রোহ করে বসলেন, এবং এই বিদ্রোহের শাস্তি নিশ্চিত তিনি জানতেন, মৃত্যুদণ্ড। সেদিকে না গিয়ে তিনি যে বিদ্রোহ করে দেশ ও দেশের মানুষের, বাংলাদেশের মানুষের সঙ্গে শরিক হলেন, ওই সেই রকম একটা মানুষের হৃদয়ে স্থান পাওয়া বা মানুষের কাছাকাছি থাকা বা মানুষের জন্য জীবন, সেরকম একটা ইমেজ জিয়াউর রহমানের অবর্তমানে বেগম খালেদা জিয়া প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ সেটা তিনি করে গেছেন। এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে বেগম খালেদা জিয়া এবং আমাদের, আমি তার নামটা ইদানিং আর উচ্চারণ করতে চাই না, তিনি এতটাই এক ধরনের কলুষিত নাম, তো সেই রাজনীতিবিদ যিনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন, একসঙ্গে আন্দোলন করেছিলেন, একসঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন। ঘোষণা দেওয়া হয়েছিল যে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবেন। আমাদের এখানে স্বপন ভাই আছেন, স্বপন ভাই তখনকার ছাত্র নেতা, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা। ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে এই পালিয়ে যাওয়া নেতা দুটি কারণে এরশাদের সঙ্গে আপোষ করেছিলেন। একটি কারণ ছিল তাকে বিরোধী দলীয় নেতা বানানো হবে, বিরোধী দলীয় নেতা হলে কিছু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়া যায়, এটা তাকে বানানো হবে, 40টি 50টি আসন দেয়া হবে, এটা একটি কারণ, আসন এবং বিরোধী দলীয় নেতা, এটা একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে লোভ, অর্থের লোভ। এরশাদের সঙ্গে টাকার বিনিময়ে এবং বিরোধী দলীয় নেত্রীর হবেন এই প্রলোভনে তিনি পুরো দেশের মানুষের সাথে বেইমানি করে নির্বাচনে চলে গিয়েছিলেন। এবং খালেদা জিয়া সেদিন, ওই যে জিয়াউর রহমান যেরকম বিদ্রোহ করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, খালেদা জিয়াও সেদিন ন্যায়ের পক্ষে থেকে বলেছিলেন এরশাদের অধীনে নির্বাচন হয়। তখনকার বহু বিদগ্ধ জন, আমার চেয়ে স্বপন ভাই আরো ভালো বলতে পারবেন, বহু বিদগ্ধ জন, বহু গণমাধ্যম, বহু মানুষ বিশ্লেষণ করে দেখিয়েছিল যে খালেদা জিয়া কত বড় ভুল করলেন, একা কিছু করতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু খালেদা জিয়া তার সিদ্ধান্তে অটল ছিলেন, এবং শেষ পর্যন্ত এসে প্রমাণ হয়েছিল যে খালেদা জিয়া সিদ্ধান্তটা কতটা বিচক্ষণ ছিল। স্বৈরাচার এরশাদের পতনের ক্ষেত্রে এই সিদ্ধান্তটি কতটা বিচক্ষণ ছিল। তো সেই 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 সমস্ত আরো নানাবিধ কারণে তিনি জীবনে কখনোই কোনো জায়গাতে আপোষ করেননি, আপোষের ধারে কাছে তিনি যাননি। অর্থাৎ আপোষ করেননি মানে কি, এটা কিন্তু পরিবারের নয়, তিনি পরিবারের ঊর্ধ্বে চলে গিয়েছিলেন। তার কাছে সন্তান, ভাই বোন সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছিলেন তিনি। তিনি দেশ এবং দেশের মানুষ ছাড়া আর কোনো কিছুকে কখনোই জীবনে কোনোদিন গুরুত্ব দেননি। অর্থ কি, অর্থের প্রতি যে সামান্যতম কোনো লোভ, খালেদা জিয়ার সবচেয়ে বড় সমালোচকরাও এই অভিযোগ কোনোদিন তাকে করতে পারবেন না। তো সব এই যে বাংলাদেশের মতো একটা দেশে রাষ্ট্র ক্ষমতায়, দেশের ক্ষমতার প্রধান হিসেবে থেকেছেন, বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, কোন নির্বাচনে পরাজিত হননি, তিনিই একমাত্র নেতা, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তিনি নির্বাচিত হয়েছেন, যেখান থেকে ভোটে দাঁড়িয়েছেন সেখানকার মানুষ তাকে ভোট দিয়েছে, স্থান কাল পাত্রের ঊর্ধ্বে তিনি চলে গিয়েছিলেন। তো সেরকম একজন মানুষ যখন চলে গেল, আমি শেষ করি আমার বক্তব্য, চলে গেলেন 80 বছরের জীবনে, আমার কাছে মনে হয় এই যে চলে যাওয়াটা, এটা গর্বের, এটা গৌরবের। একজন মানুষের জীবনে এর চেয়ে বেশি কিছু আর পাওয়ার থাকতে পারে না। এই কোন মানুষ যদি 300 বছরও জীবিত থাকেন, তার জীবন যদি মানুষের জন্য না হয়, আর কোন মানুষ যদি 80 বছর বা 60 বছরও বেঁচে থাকেন, তার জীবন যদি মানুষের জন্য হয়, এই ছোট জীবনও অনেক বেশি গৌরবের। খালেদা জিয়া একটা অর্থপূর্ণ পরিপূর্ণ জীবন যাপন করে গেছেন। জহিরুদ্দিন স্বপন, আমরা বিরতির আগে সাংবাদিক গোলাম মুর্তজার যে বক্তব্য শুনছিলাম, এবং তিনি বলছিলেন বিশেষ করে আপোষের নেত্রী হয়ে ওঠা, একজন সাধারণ গৃহবধূ থেকে ঘর সামলেছেন যিনি, তিনি যখন রাজনীতির মঞ্চে পা দিলেন 10 বছরের মধ্যেই বা তার কম সময়ের মধ্যেই তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে গেলেন। তার দলটাকে ধীরে ধীরে একটা পর্যায়ে এমন অবস্থা তৈরি হলো যে দেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়ে গেল, তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিলেন। এই যে তার যে একটা পরিবর্তন, সেটা খুব কাছ থেকে দেখেছেন আপনি ছাত্রনেতা হিসেবে, তার সঙ্গে রাজপথে আন্দোলনে শরিক ছিলেন। আজকের এই দিনে আসলে কি বলবেন, কিভাবে শ্রদ্ধা জানাবেন? আমি ধন্যবাদ জানাই আমাকে আজকের এই বিশেষ মুহূর্তে, বিশেষ পরিবেশে সুযোগ দেওয়ার জন্য।
আমি প্রথমেই সর্বশক্তিমানের কাছে আমাদের মাতৃতুল্য নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করছি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং সারা দেশব্যাপী অসংখ্য শোক সন্তপ্ত মানুষ যারা নীরবে নিভৃতে তার জন্য দোয়া করছেন, তাদের সকলের জন্যই প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার ছাত্র জীবন থেকেই সুযোগ হয়েছিল পরিচিত হওয়ার। সরাসরি তার দল না করলেও এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের একজন নীতি নির্ধারক নেতা কর্মী হিসাবে বিএনপির প্রধান নেত্রীর সঙ্গে প্রায় আমাদেরকে মত বিনিময় করতে হতো। অন্যান্য জাতীয় নেতাদের সঙ্গেও তখন মত বিনিময় করতে হতো, আওয়ামী লীগের সভানেত্রী সহ। এবং এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে অন্যান্য জাতীয় নেতাদের সঙ্গে বেগম খালেদা জিয়াকে তুলনা করার একটা সুযোগ তৈরি হয়ে গিয়েছিল আমাদের ছাত্র নেতাদের মাঝে, ওরা কিন্তু সে কাজ করতে গিয়ে। এবং অপেক্ষাকৃতভাবে তিনি ছিলেন রাজনীতিতে নবীন, অন্যান্য সমস্ত নেতারাই ছিলেন পূর্ব পরিচিত এবং পরিপক্ক। কিন্তু ধীরে ধীরে আমাদের কাছে আবির্ভূত হয়েছিল যে তার প্রতিশ্রুতি জাতির প্রতি, দেশের প্রতি এবং তার স্বৈরতন্ত্র বিরোধী মনোভাব, সবকিছুর মধ্যেই একটা ট্রান্সপারেন্সি, একটা পরিচ্ছন্নতা, এর সঙ্গে যুক্ত হয়েছিল তার পরিমিতিবোধ, ব্যক্তিত্ব, স্নেহ, মায়া, মমতা। এবং ধীরে ধীরে আমাদের মতো তখন তরুণ বয়সের নেতা কর্মীদেরকে তিনি গভীরভাবে একটা শ্রদ্ধার জায়গা তৈরি করেছিলেন। এবং সেখান থেকেই পরবর্তীকালে আমি সহ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, ছাত্র ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, আমরা আওয়ামী লীগের প্রধান ছাত্র নেতা, সিপিবির প্রধান ছাত্র নেতা, আমি ওয়ার্কার্স পার্টির প্রধান ছাত্র নেতা, আমরা তিনজনই বেগম খালেদা জিয়ার কর্মীতে রূপান্তরিত হলাম এবং আজও তার কর্মী হিসেবে কাজ করছি। ফলে এই অভিজ্ঞতা প্রমাণ করেছে যে একজন রাজনৈতিক নেতা ব্যক্তিগত মূল্যবোধ চর্চা এবং তার ব্যক্তিগত সততা চর্চা কত জরুরি এবং কত গুরুত্বপূর্ণ। আমাদেরকে ঘিরে তিনি যে আমাদের উপরে তার যে প্রভাব তা প্রমাণিত হয়েছে। 1991-তে যখন নির্বাচন আসলো, সেই নির্বাচনে আমরা দেখলাম যে নির্বাচনী প্রতিযোগিতাতে যখন নানান রকম কথা বলছেন জাতীয় নেতারা, সেখানেও তার শালীনতা বোধ আমাদেরকে প্রচন্ডভাবে প্রভাবিত করেছে। প্রধান প্রতিদ্বন্দ্বী দলের নেতারা যখন টেলিভিশনে কথা বলতেন, সেখানে কথা বলার মধ্যে একটা প্রচলিত রাজনৈতিক নেতাদের একটা ভিন্ন ধরনের কুৎসিত চেহারা বেরিয়ে পড়তো এবং প্রচলিত রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের যে একটা ঘৃণা, তার বিপরীতে বেগম খালেদা জিয়ার একটা শালীনতা বোধ, রুচি সম্পন্ন চিন্তা ভাবনার একটা পরিচ্ছন্ন ছাপ পড়েছে। এবং সে কারণেই 1991-এর নির্বাচনে যখন ফলাফল বেরোলো, তখন অনেকটা অভাবিত ভাবেই তিনি জনগণের ভোটে নির্বাচিত আমাদের দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন এবং পৃথিবীতে প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী হলেন, তৃতীয় প্রধানমন্ত্রী হলেন। এই গৌরব তিনি অর্জন করলেন। সরকার পরিচালনা করতে গিয়েও দেখা গেল একের পর এক প্রশ্ন আসলো যে রাষ্ট্রপতি শাসন পদ্ধতির পরিবর্তে সংসদীয় পদ্ধতির সরকার গঠন। বিএনপি দৃষ্টিভঙ্গিগতভাবে, নীতিগতভাবে তখন রাষ্ট্রপতি শাসনের পক্ষে ছিল, কিন্তু তিনি দ্বাদশ সংসদের নেতা হিসাবে সর্বসম্মতিক্রমে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করলেন। এবং এখানে দেখা গেল যে জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে গঠনমূলক প্রশ্নে কিন্তু তিনি আবার ঠিকই আপোষমূলক একটা ভূমিকা গ্রহণ করলেন। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তিনি যেমন একটা আপোষহীন ভাবমূর্তি, তেমনি দ্বাদশ সংশোধনী তার সংসদে তার নেতৃত্বে গ্রহণ করার মধ্যে দিয়ে ইতিহাসে এই প্রথম এবং সম্ভবত এটাই একমাত্র জাতীয় ঐক্যমত তৈরি হয়েছিল রাজপথে এবং সংসদে। আবার পরবর্তীকালে আমরা দেখলাম যখন সরকারকে হটানোর জন্য কূটকৌশল হিসাবে নীতিগতভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা না বললেও একটা কৌশল হিসাবে হাজির করা হলো। সর্বশেষ আওয়ামী লীগের ভূমিকায় কিন্তু প্রমাণ করে, যখন তারা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো, তখন প্রমাণিত হয় যে 1996-তে যখন তারা এই প্রসঙ্গ তুলেছিল তা কেবলই একটা চক্রান্ত হিসেবে তুলেছিল। বেগম খালেদা জিয়া তখনও কিন্তু এইরকম একটি প্রশ্নকে জাতির বৃহত্তর স্বার্থে দূরদর্শিতার জায়গা থেকে চিন্তা করে তিনি
একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করেছেন, নানান চ্যালেঞ্জের মুখে নির্বাচন অনুষ্ঠিত করেছেন। তার মানে যখন প্রয়োজন হয়েছে, আমারও যখন সৌভাগ্য- যখন জাতির প্রয়োজন হয়েছে বা যে সময় নীতির প্রশ্নে এসেছে, সেই সময়ে তিনি সেটা মেনে নিয়েছেন। কিন্তু যখনই দেখা গেছে যে নীতির বাইরে বা তিনি জাতির প্রয়োজনের বাইরে এসেছে কোনো প্রশ্ন, তখন তিনি সেখানে খুব আপোষহীন ভূমিকা রেখেছেন। যে কারণে মানুষ আসলে, এত মানুষ এখন তার বিষয়ে কথা বলছে, তাকে শ্রদ্ধা জানাচ্ছে, তার জন্য চোখের পানি ফেলছে। আমি ওই ক্রোনোলজিটাই বলছিলাম, জি। যে আপসহীনতার 86 এর উদাহরণ, দ্বাদশ সংশোধনী তৈরি করার উদাহরণ, ত্রয়োদশ সংশোধনী পার্লামেন্টে সংসদে ইনকর্পোরেট করে সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে পরাজয়কে মেনে নিয়ে সাংবিধানিক ধারাবাহিকতাকে অব্যাহত রাখা, এর কোন কোন প্রত্যেকটি ঘটনায় কিন্তু ওই সময় কেউ কেউ মনে করতে পারেন রাজনীতির কৌশলে তিনি বোধহয় পিছিয়ে পড়লেন। কিন্তু সবটা মিলে যখন আজকে দেখা যায় তার একটা সামগ্রিক এবং একটা স্ট্র্যাটেজিক যে চিন্তা এবং তার মধ্যে যে মূল্যবোধ, তারই কিন্তু পুরস্কার আজকে তার কফিনের পিছনে সারা দেশ জড়ো হয়েছে। সেটা ঠিক, সেটা ঠিক। গোলাম মুর্তজা বলছিলেন যে একজন মানুষের জীবনে আর এর চেয়ে বেশি কি প্রয়োজন হয়, যখন এত মানুষ তার জন্য শ্রদ্ধা জানাচ্ছে, তার জন্য চোখের পানি ফেলছে, এর চেয়ে বেশি আসলে মানুষের কি প্রয়োজন?